এই অনৈক্য যদি চলতে থাকে এবং আমরা যদি জাতীয় স্বার্থকে আমাদের সব কিছুর উপরে যদি স্থান দিতে না পারি, তাইলে পরে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে। আজকে জাতির প্রত্যেক রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে, আজকে আমাদের সিভিল সোসাইটির লোকদেরকে, আমাদের গণমাধ্যমকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছি, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে, এই জায়গায় আমাদের ঐক্য থাকতে হবে। আজকে দেখেন, জুলাইয়ের ঘোষণাপত্র আজকে পর্যন্ত হয় নাই। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে খুব স্পষ্টভাবে ডেট দেওয়া ছিল, কিন্তু সরকার এখন পর্যন্ত সেই ডেটের মধ্যে এটা ঠিকঠাক মতো কতটুকু অগ্রসর হয়েছে সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানে যাবে কি যাবে না, এটা নিয়েও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হইতে পারতেছে না। আজকে জুলাইয়ের সনদের আগে আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। আমি আজকে পত্রিকায় দেখলাম যে সংসদের উচ্চকক্ষের যে প্রস্তাব ছিল, তো সেই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে কি হবে না এটা নিয়ে মতান্তরের কারণে তারা টোটাল উচ্চকক্ষই বাদ দেওয়ার প্রস্তাব করে ফেলছে। তো আমরা যখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হচ্ছি, আমাদের দুইটা টার্গেট ছিল। একটা টার্গেট হলো যে আগে গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় নাই, 3টা নির্বাচন হচ্ছে আপনার চুরিচামারি করে নিয়ে গেছে, তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় যাইতে চাই। এটা হচ্ছে আমাদের একটা ফিলসফি। আরেকটা ফিলসফি হলো যে ঠিক আছে, আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে আমরা একটু আত্মপর্যালোচনা করে দেখতে চাই যে গত 16 বছরের এই ফ্যাসিবাদের যে মেকিং, যেই কারণে এই ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হয়েছে, সেইটা আমরা কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে পারি কিনা। এটা কি এই কারণে হয়েছে যে আমাদের সংবিধানে আমরা প্রধানমন্ত্রীর সাথে বিচার বিভাগ এবং হচ্ছে সংসদের যে পাওয়ার অফ ব্যালেন্স, সেটা আমাদের সংবিধানে ঠিকঠাক মতো নাই, আমরা প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলছি কিনা, আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো বড় বড় পদে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো ফেয়ারলি হইতেছে কিনা, আমাদের জুডিশিয়ারিকে আমরা স্বাধীনভাবে রাখতে পারতেছি কিনা। তো এই জায়গাগুলোর স্ট্রাকচারাল প্রবলেমের কারণে যদি আমাদের ফ্যাসিস্ট মেকিং হয়, তাহলে নির্বাচনে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। তার আমাদের খুব স্পষ্টভাবে দুইটা ফিলসফি। একটা ফিলসফি হলো এখানে নির্বাচন ছিল না, এখানে গণতন্ত্র ছিল না, আমরা নির্বাচনে যাইতে চাই, আমরা গণতন্ত্রে যাইতে চাই। দ্বিতীয়ত হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে আমরা একটা স্ট্রাকচারাল রিফরমেশন করব, আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্যে। রাজনৈতিক দলগুলো গত ফ্যাসিস্ট সময় একটা লম্বা সময় কাউন্সিল করতে পারে নাই, তাদের আভ্যন্তরীণ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা করতে পারে নাই, তাদের আয় ব্যয়ের হিসাবের অডিট ঠিক মতো করতে পারে নাই, কারণ গণতান্ত্রিক স্পেস ছিল না। তো আজকে আমরা যখন গণতান্ত্রিক স্পেসে আসছি, তখন এই প্রশ্নগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে যদি আমরা এমন একটা রাজনীতিতে যাই, যেই রাজনীতিতে আপনি দলের সংস্কারকে গুরুত্ব দিবেন না, যেই রাজনীতিতে আপনি কনস্টিটিউশনের সংস্কারকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি বিচার বিভাগের সেপারেশনকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি সংসদের উচ্চকক্ষকে গুরুত্ব দিবেন না, কিন্তু আপনি খুব কুইকলি এই প্রসিডিউরটাকে ওভারকাম করে আবার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যাইতে চাবেন, তাহলে এই প্রক্রিয়া তো কাজ করবে না। এবং এই কমিটমেন্ট যদি আমাদের না থাকে, তাহলে তো জুলাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট কমে যাবে, এবং জুলাইয়ের প্রতি যদি আমাদের কমিটমেন্ট কমে যায়, তাহলে আবার একটা ফ্যাসিবাদী সরকার এবং শাসন ব্যবস্থা ফিরে আসবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার ফিরে আসবে, এই কারণে তো আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, এই কারণে তো আমাদের বোনেরা রক্ত দেয় নাই, এই কারণে তো তারা রাজপথে গিয়ে দাঁড়ায় নাই। আমরা রাজপথে তো এই কারণে দাঁড়াইছি যে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে আর একটা ভালো এবং নতুন সিস্টেম আমরা ডেভেলপ করতে চাই। আজকে আমার বোধ হয় যে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে স্পষ্টভাবে নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছে, বড় ভূমিকা পালন করেছে, এই দেশে এখন অলমোস্ট 30% উপরে হচ্ছে 30 বছরের নিচের বয়সী লোকজন, তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, তারা সিস্টেমের পরিবর্তন চায়। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দল এবং আমাদের জাতির যারা সিনিয়র সিটিজেন, যারা সিভিল সোসাইটি, গণমাধ্যম, অন্যান্য জায়গায় ভূমিকা পালন করতেছেন, তাদের এই অ্যাটেনশন পে করা দরকার যে এই তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে বিনির্মাণ করতে চায়, তারা আসলে কি চায়, তাদের অ্যাসপিরেশন কি, তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কি, তাদের রিফরমেশনের অ্যাসপিরেশন কি, জব মার্কেট নিয়ে তাদের চিন্তাভাবনা কি, অর্থনৈতিক রিফরমেশন কি।
আমরা যদি এইটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি, তাহলে আজকে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা নষ্ট হবে। একটা জাতির কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে, যখন তার সামনে সুযোগ থাকে বড় হয়ে যাওয়ার, তার অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে বড় হয়ে যাওয়ার। যেমন ধরেন স্বাধীনতা একটা ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 47-এ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাইছিলাম, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 1971 সালে স্বাধীন হয়েছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 90-এ গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়াইছি, এটাও আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট। এবং এই মোমেন্টের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জিনিসের সংস্কার, আরেকটা হলো যে আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে, একটা বিশাল এবং হিউজ ইয়াং জেনারেশন আছে। আমরা যদি এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, তাদেরকে প্রপার স্কিল সেট দিতে পারি, তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি, তাদেরকে প্রপার ইকোনমিক মার্কেট দিতে পারি, তাহলে এই দেশের রাজনীতিটা পরিবর্তন করে দেওয়া যায়। আজকে এই সময়ে আমাদের সবাইকে ছোটোখাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যাইতে হবে। আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি, যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি। এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে। আমাদের পিছনে যাওয়া যাবে না। যে ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি, যে মাফিয়াতন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি, এই মাফিয়াতন্ত্রের ফেরত যাওয়া যাবে না, আমাদেরকে সামনে যাইতে হবে। আমি তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য। আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস, তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই। কাজে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গাটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেখানে আমাদের চোখ রাখতে হবে। আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী সংসদের নেতা, উনিই হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সকল নিয়োগ ওনার হাতে, দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন, আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন। এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি, তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না। আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব, যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব। তো এই জায়গায় আমাদেরকে প্রেসাইসলি চোখ রাখতে হবে। আরেকটা জায়গায় আমাদের প্রেসাইসলি চোখ রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফরমেশনের মধ্যে তরুণদের জন্য শিক্ষা এবং এমপ্লয়মেন্ট। আমরা যদি তাদের চাকরির ব্যবস্থা না করতে পারি, এবং এইখানে আমাদের চোখটা শুধু খুব ভালো রেজাল্ট যারা করে শুধু তাদের ক্ষেত্রে না, যারা এবার এসএসসি পরীক্ষায় বোধহয় 60% পাস করছে, যে 40% ফেল করছে, আমার ইকোনমিক মডেল তাদের জন্য হইতে হবে। তারাও যাতে বিভিন্ন স্মল বিজনেস করে তার অন্যান্য ক্যাপাসিটি এবং কোয়ালিটি দিয়া আমার এই ইকোনমিক মডেলের মধ্যে অ্যাকোমোডেশন করতে পারে, সেইখানে আমাদেরকে যাইতে হবে। এই যে পলিটিক্সে যে সমস্ত রেটোরিক, একজন আরেকজনকে গালাগালি করে, নানান বিষয়ে কথা তোলে, এগুলোর দিয়ে চোখ দেওয়া যাবে না। এই ছোটোখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে। আমাদের গণতান্ত্রিক নির্বাচন, আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি, এই জায়গায় চোখ থাকতে হবে। যে রাজনৈতিক দল খুব স্পষ্টভাবে এই জায়গাগুলোতে সবচাইতে ভালো মডেল দিবে, আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দিবেন। আর যে রাজনৈতিক দল বাকওয়াজি করবে, আগের মতো করে আপনার উল্টাপাল্টা কথা বলবে, 15 মিনিট বক্তব্যের মধ্যে 30 মিনিট গালাগালি করবে, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে, যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন, তার কথা শুনবেন, তার ভিশন শুনবেন, তার প্রপোজাল শুনবেন। সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে, জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে, তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরান রাজনীতি, এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি, যে আমি কি চাই, রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা, এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি, তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারবো। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে, এই যে লেবার ফোর্স আছে, এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফরমেশন করতে পারি, কিছুটা কোয়ালিটিগত রিফরমেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি, 15-20 বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2-3টা গভর্নমেন্ট যায়, যে একবার এ থাকলো আরেকবার ও থাকলো, কিন্তু নির্বাচন স্মুথ হইলো, তাদের মধ্যে রেসপেক্ট রইলো, একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো, তাহলে ইন 15 or 20 ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো, এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল।
আমাদের সকল পর্যায়ের লোকেরা, রাজনীতিবিদরাই তো একমাত্র লিডার না, এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে, বিজনেসম্যান আছে, সাংবাদিক আছে, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, ব্যুরোক্র্যাটরা আছেন, চিকিৎসকরা আছেন, আপনার অন্যান্য পেশাজীবীরা আছেন, তারা সবাই যদি এই স্বপ্নটাকে সামনে রাখে এবং এইভাবে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের গণজবাবদিহিতার জায়গায় আনে, তাহলে আমি মনে করি যে এই সিস্টেমের পরিবর্তন হবে। আমি ইন্টারিম সরকারকেও খুব স্পষ্টভাবে বলবো যে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে যেন প্রপারলি অ্যাড্রেস করেন ওনারা। এই সময়ে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু এই মোমেন্টটা আমরা আর পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোটোখাটো ডিস্ট্রাকশন থেকে যেন চোখ সরায় রাখার তৌফিক দান করেন এবং আমরা খুব স্পষ্টভাবে বড় জায়গা, যেটার পরিবর্তন হইলে দেশ এবং জাতির সামনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় যেন আমরা প্রেসাইজ থাকতে পারি, সেই জায়গায় যেন আমরা এমফেসাইজ দিতে পারি, সেটাকে সামনে রেখে যেন আমরা অ্যাক্টিভিজম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।